যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো একলা। 1 2 3 4 চলতে চলতে मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। মেট্রো রেলে কি ভূত আছে? হন্টিং স্টেশন বলে গুগলে আর কোথায় খুব বেরিয়েছিল সেই সময়। আমি জনসংযোগ আধিকারিক। আজকে আমরা প্রত্যুষ দাকে সঙ্গে পেয়েছি। প্রত্যুষ কুমার ঘোষের যেমন একটা পরিচয় মেট্রো রেলের ক্ষেত্রে, যে তিনি অনেকগুলো পোস্ট হোল্ড করেছেন, 13 বছর 2010 থেকে 2023 অব্দি মেট্রো রেলে চাকরি করেছেন। এই মুহূর্তে রাইটস এর সঙ্গে যুক্ত আছেন। প্রত্যুষ দা থেমে থাকার লোক না, প্রচন্ড এনার্জেটিক। আমি আমার জীবনে, আমার মানে সামাজিক জীবনে আমার সঙ্গে প্রত্যুষ দার সঙ্গে বহুদিনের পরিচয়। প্রত্যুষ দা যখন মেট্রো রেলে দায়িত্বে ছিলেন তার কাছে যেতাম, তার কাছে আড্ডা মারতে যেতাম, কোনো কাজ নিয়ে নয়। তার গান আমাদের আকৃষ্ট করতো। প্রত্যুষদার আরেকটা বড় পরিচয়, তিনি যেমন একাধারে একজন খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন, ঠিক সেইভাবে অত্যন্ত ভালো একজন গায়ক, যিনি কিনা তার যে এনার্জি শক্তি সেটা অদ্ভুত। আমরা সবসময় দেখেছি, এখনো দেখছি প্রত্যুষদার মতন লোকেদের রিটায়ারমেন্ট হয় না, তারা কাজ চালাতেই থাকেন। তো প্রত্যুষদার এই আমি যে 13 বছরের জীবন, যে চাকরির যে জীবন, বা সেই চাকরির জীবনে একটা এত বড় পোস্ট সামলে তার সঙ্গে যে গানের জীবন, এইটাকে তুমি কিভাবে রিলেট করতে, এই প্রশ্ন দিয়ে আমরা আজকে আমাদের এই আড্ডাটাকে শুরু করব। দেখো ভাই, গানটা হচ্ছে আমার প্রাণ। গান না থাকলে প্রত্যুষ ঘোষ আজ পর্যন্ত এই জায়গায় যেতে পারতো না। তো গানটাই আমাকে উদ্বুদ্ধ করে এবং এনার্জি আমাকে সাপ্লাই দিয়ে যায়। কখনো তুমি রাত 10টার সময় ফোন করলেও, হ্যাঁ দীপ্তিমান বলো, আর তোমার গানে একটা খুলি শুনতে হবে, তারপরে বাকি কথাটা হবে আর কি। তো ওটাতে না আমি দেখেছি মনটা খুব ভালো থাকে, এবং মন ভালো থাকলে তুমি সবকিছু করতে ভালো লাগবে। তুমি তুমি একটা কাজ দেওয়া হোক, তুমি দেখবে কোনো কাজই তোমার জন্য বেশি নয়। আর আমি যে ধারে আমি কাজ করতাম সকাল থেকে নিয়ে, ওই মিডিয়া প্রেস, কেন আমি সিপিআরও কাজ দেখতাম, আমি ডিজিএম ছিলাম, আমি সেক্রেটারি জিএম ছিলাম, এছাড়াও আরো পদ করেছি। তো সকালবেলা উঠে মেট্রো ঠিক চলছে, তো এই খবরটা লোকে পেলে খুব স্বস্তি ফিল করতো, যে হ্যাঁ আজকে ঠিক মতো টাইমে অফিস যেতে পারবো। আর মেট্রোটা একটা এমন জিনিস, বলতো তুমি ঠিক টাইমে ঘড়ি ধরে এই ট্রেনে উঠলাম, সেই সময় পৌঁছে যাবো। কিন্তু রাস্তাতে সেটা হবে, রাস্তাতে আমাদের যে ডেন্সিটি, রোড ডেন্সিটি, সেটা আস্তে আস্তে কমে 6% হয়ে গেছে। ফলে আমাদের, তুমি যা প্ল্যান করে বেরোলে, এক হয় বাইক করে যদি যাও তাহলে হয়তো কিছুটা ঠিক টাইমে পৌঁছতে পারো, বাট 4 চাকা নিয়ে তো আই এম শিওর কখনো ঠিক সময় পৌঁছানো যায় না। তারপরে যদি ক্লাইমেট, ওয়েদার, সেগুলো যদি তোমাকে পেছনে ধরে, তো ইউ হ্যাড ইট। তো এই থেকে এই প্রথম আমি 2010-এ আসার পরেই একটা সুখবর নিয়ে এলাম কলকাতাবাসীদের জন্য। কলকাতা মেট্রোটা একটা জোনাল রেলওয়ে হলো। তো জোনাল রেলওয়ে হওয়ার পরে এটা জোনাল স্টেটাস পাওয়া মানে রেলের একটা বিশাল বড় একটা সম্মান, তা তো আছেই। তাছাড়া একটা মেট্রো রেলের নিজস্ব জিএম হবে, নিজস্ব পিএইচওডিস হবে, নিজস্ব, তখন আমাদের কারোর উপর মুখাপেক্ষী হতে হবে না। আগে যেমন ছিল মেট্রো রেল স্বাধীন হলো বলা যায়। স্বাধীন, একদম স্বাধীন, একদম রাইট ওয়ার্ড। তো সেইটা হওয়ার পর থেকে, আগে ছিল 16টা রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে জোন ছিল, আমরা হলাম 17তম হওয়ার পর থেকেই সেই মেট্রোর ফাংশন আর বিভিন্ন মেট্রোর প্রজেক্ট। তো আমরা, উই আর দ্য পায়োনিয়ার্স ইন মেট্রো রেলওয়ে। কলকাতা শহরে ভারতের প্রথম মেট্রো, তো তার একটা ঐতিহ্য, একটা অন্য ব্যাপার। তারপরে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, আমাদের শাখা প্রশাখা বার করছি।
তো এখনো চলছে। আমার মনে হয় 2026-এ মানুষ অনেক ভালোভাবে মেট্রো করে নিজের গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। আর বলতো কি হবে, আমাদের স্টেশনে পার্কিং এর ব্যবস্থা যেগুলো বড় বড় স্টেশনে করা হবে, তুমি গাড়ি নিয়ে বেরোলে বেরিয়ে নিয়ারেস্ট এটা দিল্লিতে করা হচ্ছে, দিল্লি বা বিভিন্ন মুম্বাইও আমি দেখেছি। তাতে তোমার করে রোডের যে প্রেশারটা সেটা কিন্তু অনেকই কমে যাবে এবং লোকে সময় মতো নিজের গন্তব্যস্থানে যেতে পারবে। মেট্রোর অনেক গল্প আমরা শুনবো, আমরা জেনেছিও মেট্রোর অনেক গল্প। পার্পেল লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন যেরকম ভাবে দিল্লিতে আছে, বম্বেতে আছে, ব্যাঙ্গালোরে আছে, সেরকম ভাবেই মেট্রোর পরিকল্পনা হচ্ছে এখানে আমরা জানি। আপনারা জানলে আশ্চর্য হবেন, আমি জানি না কতজন মানুষ জানেন, এই মেট্রোর পরিকল্পনা কিন্তু শুরু হয়েছিল 1920 সালে। মানে স্বাধীন ভারতে শুরু হয়নি মেট্রোর পরিকল্পনা, কলকাতা মেট্রোর পরিকল্পনা। কলকাতা মেট্রোর পরিকল্পনা শুরু হয় 1920 সালে পরাধীন ভারতবর্ষে। পরবর্তীকালে 1984 সালে দীর্ঘ কাজের পর মেট্রো রেল এখানে চালু হয়। তারপরে আজকের দিনে মেট্রো রেল যে জায়গায় পৌঁছেছে, কলকাতার মেট্রো যে জায়গায় পৌঁছেছে, সেই কারণগুলো কেন অন্যান্য শহরের থেকে পিছিয়ে গেল, অন্যান্য মেট্রোগুলোর থেকে পিছিয়ে গেল আমাদের মেট্রো প্রথমে শুরু করে 1984 সালে, যখন অন্য অন্য স্টেটের মেট্রোগুলো ভাবতেও পারতো না যে মেট্রো রেল চালাবে। সেই 1984 সালে কলকাতা মেট্রো শুরু হয়েও কেন বা পিছিয়ে গেল, এইসব গল্পগুলো আমরা শুনবো প্রত্যুষদার কাছ থেকে। তার আগে এই যে কলকাতা মেট্রোর আপনি 13 বছর প্রত্যুষদা আপনি মেট্রোকে আপনার সেবা দিয়েছেন। মেট্রোর কিছু অজানা গল্প, যে গল্পগুলো সচরাচর বাইরে আসে না, এইরকম দু একটা অজানা গল্প বা মজার গল্প যদি আপনি আমাদের দর্শকদের জানান। প্রথমত দীপ্তিমান যেটা বললেন যে 1920, ওটার একটা কারণ হচ্ছে কি বলতো, সেই সময় ব্রিটিশ ইন্ডিয়াতে কলকাতা ওয়াজ আ ক্যাপিটাল সিটি এবং এখানে এত সুন্দর চারিদিক থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা, আমাদের হুগলি নদী, তারপর মানে কলকাতাটাই আগে ব্রিটিশরা ডেভেলপ করেছিল। নীল চাষ, এদিক ওদিক ব্যাটেল, যে পলাশিতে যুদ্ধ হয়েছিল, তাহলে এই জায়গাটা ইস্টার্ন ইন্ডিয়া আর কলকাতা শহরটা ব্রিটিশরা মনে করেছিল এটা বেস্ট জায়গা। ফলে সেই সময় যখন দেশ স্বাধীন হয়নি, ওনারা কিন্তু চিন্তা করেছেন এখানে একটা মেট্রো যখন আস্তে আস্তে জনসংখ্যা বাড়বে, যাত্রীরা কি করে যাবে, সেই মতো চিন্তা করেছিল। এবং তোমাকে বলি আমি, এই সেন্ট্রাল স্টেশনে আগে থেকেই ওরা একটা সুড়ঙ্গ করে রেখেছিল যেখান থেকে ইস্ট ওয়েস্টটা যাবে আর কি। ওটা প্ল্যানিং অনেক পুরনো, এই ব্রিটিশ আমলের প্ল্যান। আচ্ছা, তো সেটা হয়তো হলো না সেই সময়। এখন যেটা আমরা করেছি ইস্ট ওয়েস্ট মেট্রো, ওটা ওখান থেকে যায়নি, কিন্তু এখনো তোমরা যদি কোনোদিনও দেখতে চাও, তুমি দেখতে পাবে যে সেন্ট্রাল স্টেশনে ঠিক সোজাসুজি ওই আমাদের এক্সিস্টিং লাইনটা ক্রস করে একটা টানেল বানানো রয়েছে। সেই টানেলটা ব্রিটিশ আমলে তৈরি, সেটা রয়েছে। কেন ওরা সেইভাবে প্ল্যান করেছিল যে এটা নর্থ সাউথ মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রো, দুটো ক্রস হবে। তো সেরকম ভাবেই প্রথম আমি যখন 2010-এ মেট্রোতে আসি, মেট্রো কলকাতা শহরে তো একদম উত্তেজনা। মেট্রো আমাকে পরে যখন প্রথম মোটরম্যান যে মেট্রো চালিয়েছিলেন, প্রথম যে ড্রাইভিং মোটরম্যান, হ্যাঁ, আর একজন ছিলেন আমাদের কন্ডাক্টিং মোটরম্যান, তো ওনাদের আমরা ডেকেছিলাম একটা অনুষ্ঠানে। তখন উনি এসে বলছেন যে কি উন্মাদনা মানুষের মধ্যে, কিন্তু যেদিনকে মেট্রো চালু হবে কেউ আগে থেকে খবর পায়নি। রাত্রিবেলা খবর দিচ্ছে, এই কালকে তোমরা চলে এসো টাইমে, সকালবেলা 8টার সময় আমাদের মেট্রো শুরু হবে। এবং দুজনকে চিহ্নিত করা হয়েছিল যে এই দুজনই প্রথম মেট্রো চালাবে, একজন ড্রাইভিং, একজন কন্ডাক্টিং। তার আগে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, এনাদের ট্রেনিং দিয়ে রাশিয়াতে ট্রেনিং হয়েছিল। ট্রেনিং দিয়ে ওরা একদম ফিট। আর মানুষ তো ঢল, আমি প্রথম মেট্রোতে উঠবো, সেই লোকজন যে গাড়িটা আবার ফিরে আসবে মেট্রোটা, কেউ নামছে না ওখানে। ভবানীপুর যখন চলেছিল, স্প্ল্যানেড থেকে ভবানীপুরে প্রথম মেট্রো, প্রথম ওইটুকুই চলেছে, ওই স্ট্রেচ। কিন্তু
ভবানীপুরে কেউ আর নামছে না, তাদেরকে না নামিয়ে আবার ওদেরকেই ফেরত নিয়ে আসা হয়েছে। মানে উন্মাদনা, মেট্রো মানুষের একটা সেন্টিমেন্ট কলকাতার। তারপরে আবার মেট্রোতে আসার পরে মেট্রোর একটা গান হবে না, মেট্রোর একটা থিম সং হবে না। সেই প্রথম আমি 2013-14 সালে প্রথম একটা চিন্তা ভাবনা করলাম যে মেট্রোর প্রতি বছর জন্মদিনে আমি মেট্রোর একটা করে থিম সং করব। সেই থিম সংগুলো আমাদের মেট্রো রেলওয়ের ওয়েবসাইটে এখনো আছে। আর জন্মদিনে তো ওগুলো বাজেই। পরে পরে আস্তে আস্তে সংযোজন হচ্ছে আমাদের একটা করে লাইন। আগামী 26-এর শেষে আমার মনে হয় আমরা অনেকেই স্বস্তি পাবো, সকলেই মেট্রো সব দিক থেকে আমাদের চলবে। এবং সুদূর হাওড়া, তারপরে কিছু শুনছি আরো ডিপিআর কিছু হয়েছে, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট, সেগুলোতেও আরো কিছু সিঙ্গুর টিঙ্গুর দিকে যেতে পারে। এদিকে বারাসাত তো ছিলই, স্যাংশন আছে। বারুইপুর হলে কলকাতা যেমন মেট্রোটা, দিল্লিতে যেমন মেট্রো, দিল্লিতে মেট্রো চারিদিক দিয়ে সুন্দর চলছে, সেটা আমরা কিন্তু একটু দেরি করে হলেও, দেখো আমাদের পরে দিল্লি মেট্রো শুরু হয়, কিন্তু তা আমাদের থেকে অনেক বেশি কিলোমিটার বেড়ে গেছে ওরা। তো এগুলো হয়ে থাকে। যখন মেট্রো হচ্ছে তখন একটা লোকাল, আমাদের তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, এটা আর অন্যগুলো দিল্লিগুলো কর্পোরেশন, দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন। ওখানে জেভি হয় স্টেট গভর্নমেন্টের সঙ্গে, এমইউডি মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, তার সঙ্গে স্টেট গভর্নমেন্ট হয়। তো দিল্লির মেট্রোটা স্টেট গভর্নমেন্ট আর মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্টের সঙ্গেই করেছে। মেট্রো তো বোধহয় ওইরকমই ছিল, স্টেট গভর্নমেন্টের সঙ্গে এমইউডি ছিল। তারপরে স্টেট গভর্নমেন্ট ছেড়ে দেওয়ার পরে ভারতীয় রেল ওই স্টেট গভর্নমেন্টের পার্টটা নিয়ে এখন স্টেট গভর্নমেন্ট বেরিয়ে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান রেলওয়েজ আর এমইউডি 70 আর 30% সেই নিয়ে চালু হয়েছিল আস্তে আস্তে। তো পুরোটাই এখন প্রথম কলকাতা মেট্রো রেল, যেটা নাকি মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওই যে জোনাল রেলওয়ে হয়ে গেছিল বলে মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফলে এটা আমরা সারা জীবন ধরে আমরা আমাদের মেট্রো গর্ব, এবং এটা সরকারি নিজস্ব। তুই দেখবি অন্যগুলো চটচট করে ভাড়া বেড়ে যায়, আমাদেরগুলো ভাড়া বাড়াতে গেলে পার্লামেন্টে গিয়ে ভাড়া বাড়াতে হবে। তো এই জন্য মেট্রোটা কলকাতা শহরের একটা খুবই কাছের জায়গা। আমরা সবাই জানি যে কলকাতা মেট্রো কলকাতার মানুষের লাইফ লাইন, কারণ কলকাতার মানুষের এই যে পারফেক্ট টাইমে পৌঁছানো। আমরা যখন একদম প্রথম দিকে, আমার মনে আছে আমি জীবনে 1990 সালে প্রথম মেট্রো চড়ি, তখন আমি 10ম শ্রেণীতে পড়তাম। তো সেই সময়ও আমরা দেখেছিলাম যে যেখানে ট্রেন বা অন্য মানে যে মেইন লাইনের যে ট্রেন অথবা বাস, তার লোকাল ট্রেন, তার আসার কোনো নির্দিষ্ট সময় ছিল না, কিন্তু মেট্রোর সময়ানুবর্তিতা আমরা মানে এটা আমাদের গর্বের একটা বিষয় ছিল যে একদম যেখানে সরকারি অফিসাররাও ঠিক টাইমে অফিসে আসতেন না, কিন্তু মেট্রো একদম ঠিক টাইমে স্টেশন টু স্টেশন ট্রাভেল করত। এইটা আমাদের অভিজ্ঞতা হয়েছিল। এই যে লাইফ লাইন, মেট্রো যে লাইফ লাইন হিসাবে ক্রমশ কলকাতার মধ্যে স্থান নিল, মেট্রো আজকের দিনে একদম অঙ্গাঙ্গিভাবে কলকাতার উন্নতির সঙ্গে, কলকাতার মানুষের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু ছড়িয়ে দেওয়া যে মেট্রোকে, যে পরিকল্পনা পরবর্তীকালে গভর্নমেন্ট নিয়েছিল যে মেট্রোকে ছড়িয়ে দিতে হবে, শুধু কলকাতা কেন্দ্রিক মেট্রো করলে হবে না। এই প্রত্যুষদা আপনি 13 বছর মেট্রোকে সেবা করেছেন, আপনি মানে এই যে ছড়িয়ে যাওয়াটাকে কোথাও আটকে গেল মেট্রো, আজকের দিনে যেভাবে মেট্রো তৈরি হয়েছিল, কলকাতাতে যেভাবে মেট্রো চলেছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে, আমি জানি না যে বাণিজ্যিকভাবে মেট্রো কতটা লাভজনক হয়েছে, কারণ আপনি বললেন যে ভাড়া বাড়াতে গেলেও সংসদের অনুমতি নিতে হবে, এটা একটা সমস্যা ছিল, কিন্তু হয়তো বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি বলেই আমরা শুনতে পাই। মেট্রো লসেই চলছে, 300-র উপরে অপারেটিং রেশিও। এইটাই কি কারণ যে মেট্রো দিল্লি বা মুম্বাইয়ের মতন বা ব্যাঙ্গালোরের মতন ছড়িয়ে পড়ে? দিল্লির মতো আমাদের
গ্রোথটা অত তাড়াতাড়ি হয়নি। আর তুমি যেটা বললে যে টাকার অভাব তো নয়, আমাদের তো জোনাল রেলওয়ে মানে 17টা রেলের যা আয় সেইটাকে 17 দিয়ে ভাগ করে যেটা হবে সেইটাই যোগ করে বা ভাগ করে যেটা হবে সেটাই ইন্ডিয়ান রেলের আয়। তো মেট্রো রেলের অপারেটিং রেশিও বেশি, যে 100 টাকা খরচা করতে গেলে 100 টাকা লাভ করতে গেলে 350 টাকা খরচা করতে হয়। কারণ আমাদের প্রজেক্ট চলছে, তো এখনো তো তৈরি হয়ে যায়নি পুরোটা। আর তারপরে দেখো ওই জন্য NFR, নন ফেয়ার রেভিনিউ ব্যবস্থাগুলো করা হয়েছে। স্টেশনগুলোকে আমরা তখন কো ব্র্যান্ডিং করা হলো, হ্যাঁ, বন্ধন ব্যাংক, সেক্টর 5 মেট্রো, এরকম গুলো চিন্তা ভাবনা করা যাতে কিনা আমাদের এই লসটাকে কমানো যায়। তারপর দেখবে স্মার্ট কার্ডের বিজ্ঞাপন, টোকেনের বিজ্ঞাপন, এগুলো পরে পরে চিন্তা করা হয়েছে যতটা কমানো যেতে পারে। তো সেই মতো করে মেট্রো তবুও গুটি গুটি পায় অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে আমরা দিল্লির মতো পরিষেবা অতখানি, মানে ধরো দিল্লিতে গুরগাঁও হরিয়ানা, এদিকে নয়ডা ইউপি, অতটা হয়তো হবে না, কিন্তু মোটামুটি ভাবে কলকাতার যে সাবার্ব গুলো সেগুলো আমরা কভার করতে পারবো। আর এদিকে শুনছি এখন বারুইপুরও যদি হয়ে যায়, বারাসাত তো অটোমেটিক রয়েছেই, চন্দননগরটা শুনছি হবে, কিন্তু ওগুলো সময় সাপেক্ষ। এটা কবের মধ্যে, মানে এই যে আপনি অন্তত যে বারাসাত বা বারুইপুরের কথা বললেন, আমি জানি দর্শকরা খুব উদ্দীপিত হবেন শুনে, এই বারাসাত বা বারুইপুর কবে শেষ হতে পারে? বারাসাতে কিছু কিছু জমি নিয়ে সমস্যা, লাইনের ধারে আমাদের যারা রয়েছেন তাদেরকে আমাদের তুলতে হবে, নাহলে কাজ করবো কি করে? তো সেই মতো করে একটা সরকারের স্ট্যান্ড হয়েছে যে কোনো ফোর্সফুল এভিকশন আমরা করব, জোর জবরদস্তি করে তুলে দেবো না। তো দেখুন, আপনার বাড়িতে কি কাজ করবেন না করবেন, আপনি যদি জায়গা না ছেড়ে দেন, তো বাইরে থেকে যে এসে কাজ করছে তাদের তো জায়গা না ছেড়ে কাজ করতে পারবে না। তো এইটাই আমাদের এখন সেটা বুঝতে হবে যে আমাদের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কাজটা করবো, যাতে কিন্তু দেখুন কতদিন ধরে কলকাতা শহরে পিলার 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 চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু মানুষ যদি বিরক্ত হয়ে গেছে। ওদিকে পর্ণশ্রী, বেহালা, জোকা, কতদিন ধরে কাজ হলো। আমার মনে আছে তখন 2013-14 সালেই ওই ট্রাম, জোকা থেকে ট্রামটা তুলে দেওয়া হলো। রাত্রি 2টোর সময় আমি ইন্টারভিউ দিলাম যে জোকা ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, এবং রাত্রিবেলা ক্রেন নিয়ে বড় ট্রাক নিয়ে, ট্রেলার ভ্যান বলে, ট্রেলার নিয়ে তুলে নিয়ে যাচ্ছে ট্রামটাকে ওর উপরে, একদম মানে লোকে কাঁদছে। সেইগুলো সব লাইভ হয়েছে, দেখেছে। এবং রাত 2টোর সময় আমি জোকা ট্রাম ডিপোতে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছিলাম যে কাল থেকে এই রাস্তায় ট্রাম আপনারা দেখতে পারবেন না। লোকে ভীষণ ভাবে, কলকাতার লোকেরা না, স্পেশালি বাঙালিরা খুব সেন্টিমেন্টাল। তো এইসব জিনিসগুলো হয়েছে, অনেকেই অনেক কিছু খুইয়েছে, আবার অনেক কিছু পেতে গেলে, ভালো কিছু করতে গেলে আপনাকে ছাড়তে হবে, পুরনো জিনিস ছাড়তে হবে। তো এইগুলো দেখেছি। তারপরে মানুষে অনেক সহ্য করেছে। আস্তে আস্তে যখন আগে ছিল টার্নস্টাইল গেট মানে টং টং, ওইগুলো ম্যাগনেটিক টিকিট গুলো ঢোকাবেন, গেটটা এরকম ভাবে ঘুরবে, আপনি ঢুকে যাবেন। ওখান থেকে হলো AFCPC গেট, যেটা এখন রয়েছে, অটোমেটিক ফেয়ার কালেকশন অ্যান্ড প্যাসেঞ্জার কন্ট্রোল, AFCPC রোড। সেইগুলো আসতে গেলে দেখুন, হয় কি নতুন জিনিস লাগাতে গেলে একটুখানি ইনিশিয়ালি একটু হিকাপ হয়, একটুখানি কোনো জিনিস যতক্ষণ না থিতিয়ে যায় ততদিন পরে কিছু 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 সমস্যা আসতে থাকে। তো সেইগুলোতেই সেই সময়টা আমি জনসংযোগ আধিকারিক ছিলাম, তার সঙ্গে DGMG ছিলাম, ফলে আমাকে এগুলো ফেস করতে হয়। এবং যাত্রীদের দেখুন, এইগুলো তো যাকে বলে ডিমান্ডগুলো তো ঠিকই না, আমরা টাকা দিয়ে টিকিট নিচ্ছি, কিন্তু
মেট্রো থেমে যাচ্ছে, এসি মেট্রো হলো, এসি মেট্রো মাঝে মাঝেই গন্ডগোল, সুরঙ্গে দাঁড়িয়ে গেল, এবিপি আনন্দ ডাকে বলছে প্রত্যুষদা আমার সেই দর্শক রয়েছে, সেই দর্শক সে যাত্রী ছিল, মহিলা যাত্রী, এবং 16 জনকে নিয়ে এবিপি আনন্দ নিয়ে এসছে, আমি একা। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি ক্ষমা প্রার্থী, কারণ দেখুন মেট্রো কেউ জেনে শুনে আমরা সুরঙ্গে দাঁড় করিয়ে দেবো না, একটা টেকনিক্যাল গ্লিচ কিছু হয়েছে, ফলে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি যতটা স্টেশনের কাছে নিয়ে আসা, এবং তারপরে যাত্রীদের একটুখানি পথ হলো নামিয়ে নিয়ে প্ল্যাটফর্ম দিয়ে প্ল্যাটফর্মে চলে আসতে পারলে হয়ে গেল। আর লোকের একটা টেরার কাজ করে, সুরঙ্গে দাঁড়িয়ে গেল, কি হবে কি হবে কি হবে। এইসব জিনিসগুলো আমি খুব ফেস করেছি, এগুলো আমার সময় সমস্ত ইমপ্রুভমেন্ট হয়েছে, অটোমেটিক সিগন্যাল গুলো, এএফটিসি, ভীষণ ভালো ভালো সব জিনিসগুলো আস্তে আস্তে সব নতুন নতুন হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে কলকাতা মেট্রোতে। তারপরে আমাদের একটা মানে দুঃখজনক ঘটনা কি প্রতিবার কিছু না কিছু মানুষ হলেই মেট্রোয় ঝাঁপ, তো এইটা নিয়েও আমরা খুব চিন্তা এই প্রবণতাটা সম্ভবত কলকাতাতে অনেক বেশি, দিল্লি বা মুম্বাই বা ব্যাঙ্গালোরে এত বেশি আত্মহননের ঘটনা না, ওগুলো পরে হয়েছে ওগুলো ওই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, সেটা মেট্রোতে আছে। কলকাতা আমাদের যখন মেট্রোটা হয়েছে 82-72 সালে ভিত্তিপ্রস্তর ইন্দিরা গান্ধী, তারপরে 84 সাল থেকে, তখন এই টেকনোলজি ছিল না, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ছিল না, আমরা তো পাইনিয়ার মেট্রোতে। পরে পরে দেখো যেমন যেমন অ্যাডভান্সমেন্ট হয়, হ্যাঁ সেরকম মানে ওই রকম ঘটনা ঘটেছে বলে এর উপায়গুলো আগে ওরকম হতো না, লোকে যেমন যেমন ঘটনা ঘটছে লোকে চিন্তা করেছে না এটা তো ঢুকতে হবে, তো লোকে সেই মতো চিন্তা করেছে, করে এখন ইস্ট ওয়েস্ট মেট্রোতে কোনো ঘটনা নেই, আটকে দিয়েছে। বাট এগুলো খুব খরচা লাগে, ব্যয় সাপেক্ষ, তো সেইগুলোর জন্যও পুরোনোতে আমাদের একবার সমীক্ষা হয়েছিল যে এটা করা যেতে পারে, কিন্তু একটা স্টেশনে তখন খরচা প্রায় 30 কোটি টাকা করে একটা করে লাগে। আমার তো খুব মনে আছে যে ওই ধরুন 1998-99 সালে আপনারা একদম কন্টিনিউয়াস প্রচার চালাতেন যে এই অ্যান্টি মানে সুইসাইডিয়াল যে অ্যাক্টিভিটি ছিল এগেইনস্টে কন্টিনিউয়াস প্রচার চালানো, এবং তখন সিসিটিভি মনিটরিং হতো, কেউ যদি ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক আমরা সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট করে প্ল্যাটফর্মে যারা থাকে আমাদের সুরক্ষা কর্মী তাদের সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গিয়ে বসিয়েছে, এবং তাদের জিজ্ঞেস করেছে, বলছিল হ্যাঁ আমাদের আজকে অমুক সময় ঝগড়া হয়েছে, ফলে আমি আজকে নিজের প্রাণ নাশ করবো। এই প্রবণতাটা একটু বোধহয় এখন কমেছে নাকি? আগে যেরকম ঘন ঘন শোনা যেত, নাকি প্রবণতা কমেনি? এইটা মানে মেট্রোর নিরাপত্তাটা অনেক নিরাপত্তা মনিটরিং হচ্ছে, এবং আমরা লোককে চিনতে পারি এখন। সাইকোলজি একবার বাড়ি থেকে যদি আপনি বেরোন এবং আপনাকে দেখে বোঝা যাবে যে আপনি ইউ আর নট উইদিন ইয়োর সেলফ, আপনি কিছু একটা করতে পারেন, তো এরকম অবস্থায় আমরা ইন্টারসেপ্ট করেছি আমরা যাত্রীদের, যে ওদিকে যাচ্ছেন কেন, বারবার ট্রেন দেখছেন কেন, ওখানে গিয়ে ট্রেন দেখে, কখন ট্রেন আসছে, তো এইসব জিনিসগুলো মানুষের না বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়, তো সেইগুলো ওটা ক্লোজ মনিটরে আপনারা এই ক্ষেত্রে দেখেন। মেট্রো প্ল্যাটফর্মের দুই ধারে দুজন থাকেন তো নিরাপত্তা কর্মী, কিন্তু ক্যামেরা দিয়ে যারা বসে থাকে মনিটরে, তারা তখন খবরটা এই দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখো তো ব্যাপার, বারবার করে এসে দেখছে ট্রেন আসছে কিনা, তখন ও ধরা পড়ে যায়। তো এইসব নজরদারি গুলো আমরা করছি, করে যতটা পারা যায়। দেখুন একটা প্রাণ চলে যাওয়া মানে তো অনেক ক্ষতি না, কেউ চায় না মরতে, কিন্তু একটা লোক যখন চিন্তা করছে যে আমি নিজের প্রাণ নাশ করে দেবো, তার মানে কতখানি সে ব্যথিত হয়েছে বা ধাক্কা খেয়েছে বা কারোর কাছে সে হার্ট হয়েছে, সেই কারণে সে এত দামি জীবনটাকে সে মুহূর্তের মধ্যে পৃথিবীর প্রতি বিমুখ হয়ে গেছে। এইগুলো মানুষের সাইকোলজি, না তো মানুষকে আমরা অনেকগুলোই তারপর থেকে আমরা সেমিনার করেছি, জায়গায় জায়গায় আমরা লোকজনকে ডেকেছি, এবং যারা মনোবিদরা, যারা সাইকোলজিস্ট, এরা করেছে অনেকগুলো আমাদের এই নিয়ে মিটিং, কনফারেন্স, লোকজনকে ডাকানো, তারা বলেছে, তো এগুলো ঢালাও করে প্রচার করেছি আমরা।
আমাদের যে মেট্রোতে টিভি আছে সেগুলোতে চালানো এবং নামজাদা লোকজনকে দিয়ে সেগুলোকে এই প্রচার প্রচারগুলো করানো। করা। হ্যাঁ। এগুলো আমরা আমরা সবাই প্রায় এরকম ধরনের ঘটনা দেখেছি যে মেট্রোর খুবই, অন্তত কলকাতা মেট্রো খুব প্রশংসনীয়, মানবিক আমরা তো প্রশংসনীয়ভাবে আমরা উদ্যোগ মানবিক নিয়েছে। এবং যখন নাকি এখানে অফিসাররা চিন্তা করছে, দেখুন একটা লোক একটা প্রাণ চলে গেলে কেউই খুশি হয় না, তো সেই মতো করে আমরা সবাই মিলে অফিসাররা স্টেশনে গিয়ে থাকা বা দেখা, যে কোনো সময় গাড়িগুলো আগে নতুন গাড়ি আসার পরে ওগুলো সেটেল হতে সময় লেগেছে, জায়গায় জায়গায় ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, মেট্রো দাঁড়িয়ে যাচ্ছে, এসি রেক দাঁড়িয়ে যাচ্ছে, এক একদিন আপনি খবরে পেয়েছেন জানলা, কাঁচের জানলা ভেঙে লোকে বেরোতে হয়েছে, লোকে আতঙ্কিত হয়ে যায়। আতঙ্ক, যতটা সময় দিলে রেস্কিউ করা সম্ভব, আরামসে করা সম্ভব, কিন্তু লোকে আতঙ্কিত হয়ে যায়, বেরোবো এই কি হবে। তো এইগুলোই যেগুলো হয়, মানুষকে একটু বোঝাতে হবে যে আমরা সঙ্গে আছি। অ্যানাউন্সমেন্ট গুলো টাইমে টাইমে করা, পেপারে, খবরের কাগজে, এবং আমাদের যে মেট্রো রেল টিভি গুলো আছে, ইনকোটা টিভি, সেইখানে আমরা দেখাই যে আপনারা ভয় পাবেন না, আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের রেস্কিউ করা হবে। প্রত্যুষ দা, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে করব, যে এটা অনেকের ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে যে মেট্রো রেলে একসময় খুব প্রচার হয়েছিল, অনেক বড় সংবাদ মাধ্যমের পাতাতেও আমরা দেখেছিলাম, মেট্রো রেলে কি ভূত আছে? হন্টিং স্টেশন বলে গুগলে আর কোথায় খুব বেরিয়েছিল সেই সময়, আমি জনসংযোগ আধিকারিক, এবং এই প্রশ্নটা আপনি শুধু নয়, সাংবাদিকরা দেখেছি আমরা, আরে বাবা ভূত নামক জিনিসটা কি হয়ই না, তো কিছু ভূত বলে কিছুই নেই, এগুলো সব আমাদের মানবিক কল্পনা। ওই বুঝি ওই আছে, কেউ আছে, আরে বাবা ও মেট্রোতে ভূত ঢোকার কি আছে। আর ওই যে গুগল, সব থেকে মূল হচ্ছে গুগল ওয়ার্ল্ডস হন্টিং স্টেশনস, তাতে ঢুকিয়ে দিয়েছে আমাদের ওই এলগিন রোডের যে স্টেশনটা, সেখানটা, হ্যাঁ, নেতাজি ভবন। এইসব করে লোকের আরো আগ্রহ বেড়েই যায়। রাত্রিবেলা দেখি লোকজন বাড়ি যাচ্ছে না ভূত দেখার জন্য, আরে আপনার হয়ে গেছে, রাস্তায় চলে গেছে, বাড়ি যান, ভূত দেখবো। কোন জায়গায় নাকি বেরিয়েছে পেপারে, ওয়ার্ল্ডস হন্টিং স্টেশন, রাত্রে নাকি ভূত চলাফেরা করে, ভূত আমরাও শুনেছিলাম, আমরা তখন জানি না, এখন আপনি বলতে পারবেন যে এটা এরকম হয়েছিল কিনা। হ্যাঁ, তো এইগুলো হয়ে থাকে, সেরকম কোনো ঘটনা নয় যে মেট্রো রেলে কেউ মারা গিয়ে সে ভূত হয়ে সেই মেট্রো রেলে ওই স্টেশনে যেখানে ঝাঁপ দিয়েছিল সেখানেই ঘুরে ঘুরে বেড়াবে, আমরা তো কোনোদিনও দেখি। মেট্রো রেলের মানে একটা, ধরুন আপনার 13 বছরের সার্ভিসের মধ্যে আপনি একটা ইতিহাস তো সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যে মেট্রোর থিম সং আপনি তৈরি করেছেন, থিম সং নিজে লিখেছেন এবং থিম সং সুর করেছি, নিজে গেয়েছি। এই এক বছর নয়, প্রতি বছর আমার মানে আমরা জন্মদিনে, এমনকি আমরা মেট্রোর বিভিন্ন অ্যানাউন্সমেন্টও আপনার গলা শুনি। একদমই। তো আমি তো প্রথম অবস্থায় আমি যে কোনো একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনার গলার নামটা আর বলছি না, আমি ভেবেছিলাম তিনি বোধহয় রেকর্ড করেছেন। পরবর্তীকালে আমি শুনলাম যে এটা প্রত্যুষ কুমার ঘোষ রেকর্ডিং করেছে। এই যে আনন্দ, মানে এইটার আনন্দ অনুভব, বা এই যে আপনি গানটা রেকর্ড করলেন মেট্রোর জন্য, এইটা কোন অনুভব থেকে আপনার এলো, কোন চিন্তা থেকে এলো যে মেট্রোর জন্য একটা থিম সং করতে হবে, যেটা কেউ ভাবেইনি, মেট্রোর থিম সং আপনি নিজে তৈরি করলেন, নিজে গানটা গাইলেন, এটা কোন চিন্তা থেকে, কোন অনুভব? এটা জানেন, আমার একজন মেট্রোতে আসতেন ভদ্রলোক, দিলীপ দাস, উনি নিজের সময় বাপি লাহিড়ীর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো পরে উনি নিজেও অনেক মিউজিক করেছেন শ্রী দিলীপ নামে। তো উনি এসে মাঝে মাঝে এসে, স্যার একটা থিম সং হোক না। আমি এত ব্যস্ততার মধ্যে আমি কি করব, কোথায় এদিক দেখবো ওদিক দেখবো, দেখছেন তো আজ বাড়ি কখন ফিরবো কোনো ঠিক নেই, গান কখন করবেন, কখন রেকর্ডিং করবেন, বলে আপনি করুন না। সেই ভদ্রলোক, আমি সত্যি এখন উনি নেই, বাট অল ক্রেডিট গোজ টু দিলীপ দা। উনি আসতেন এবং আমার মাথাটা উনি খেয়েছেন যে মেট্রো থিম সং দেখুন না করলে হয়, কলকাতা শহরে আমরা এতদিন ধরে আছি, মেট্রোটা আমাদের একদম রক্তের মধ্যে, সেন্টিমেন্টাল মানুষ, মেট্রো ছাড়া ভাবতে পারে না। তো
তো দিলীপ দাকে হ্যাটস অফ, উনি আমাকে দিয়ে এটা করিয়েছেন। করার পরে তো আমারও নেশা হয়ে গেল, লোকজন দেখছে, শুনছে, বাজছে, তো ন্যাচারালি খুব ভালো লাগতো। তো দিলীপ দাকে আমি বলতে পারবো না, দিলীপ দার সঙ্গে প্রথম রেকর্ডিং এটা প্রথম কত সালে হলো? 14 সালে। 2014 সালে। মেট্রো রেল কলকাতা দিয়েছে শহরকে নতুন দিশা, মেট্রো রেল কলকাতা দিয়েছে শহরকে নতুন দিশা। এই প্রথম আমার কলম ধরা, গান লেখা, সুর করা, গাওয়া। তো এইটা দু তিন যে থিম সং হয়েছিল দিলীপ দার সঙ্গেই, উনিও আমার সঙ্গে হেল্প করেছিলেন এবং উনি সঙ্গীত নিয়ে অনেক কাজ করেছিলেন, বম্বেতে ছিলেন। তো ওই ভদ্রলোক না থাকলে হয়তো হতো না। তো এই জন্যে আমি ওনাকে সবসময় শ্রদ্ধা করি এবং প্রতিটা গান আমার অ্যালবাম বার করাতে, আপনার গলাটা ভাল লাগছে, আপনি করুন না, শুনতে খুব ভাল লাগছে, হ্যাঁ, তারপরে আমরা নিজের অ্যালবাম করলাম একলা চলো রে। একলা চলোতে কবিগুরুর প্রথম দুটো লাইন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এইটুকু আমি রেখেছিলাম আমার। তারপরে আমরা নিজের সুর করে, নিজের সুর দিয়ে এই গানটা পুরো আমি একদম চেঞ্জ করে দিয়েছিলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই গানটা বাজাবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। মানুষ যদি চায় না, কি না করতে পারে। তো এইটা আমার ভীষণ ভাবে কবিগুরুর এই লাইন ভালো লেগেছিল এবং তারপরে আমি বললাম না, কবিগুরুকে নিয়ে আমরা খুব ফলো করছি, কবিগুরু সব করে দিয়ে গেল, তাহলে আমরা আমাদের জন্ম কি বৃথা, আমরা কেন সুর করবো না। সেই থেকে আমি সুরটা করতাম এবং আমার অ্যালবাম আপনারা শুনবেন। মন পাখি উড়ে বেড়ায়, আয় নিজ নীড়ে ফিরে আয়, কত স্বপ্ন যে দেখেছি, কত কবিতা যে লিখেছি, কত স্বপ্ন যে দেখেছি, কত কবিতা যে লিখেছি, অজানা পথের নতুন ঠিকানায় মন পাখি উড়ে বেড়ায়, আয় নিজ নীড়ে ফিরে আয়, বৃষ্টি ভেজা এই সন্ধ্যা বেলায়, বৃষ্টি ভেজা। অনেক গান পরপর। আপনি ধরুন মেট্রো তে এতগুলো দায়িত্ব সামলেছেন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, সেই সামলানোর সঙ্গে ধরুন আমি দেখেছি আপনার খবরও বেরিয়েছে যে আপনি মেট্রোর যে কোনো প্রোগ্রাম, ইনাগুরাল সেশন হোক বা কোনো গুরুত্বপূর্ণ অফিসারের রিটায়ারমেন্ট হোক, সেখানেও আপনাকে আমি গান গাইতে শুনেছি। আপনি গান গেয়েছেন, অনেক অনুষ্ঠান করেছেন এবং পরবর্তীকালে মেট্রো ছাড়ার মানে মেট্রো থেকে রিটায়ারমেন্টের আগে আমি দেখেছি যে অনেক বিভিন্ন জায়গায় আপনি অনুষ্ঠান করেছেন, আমন্ত্রণে অনুষ্ঠান করেছেন। একদমই। তো আমাদের সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আপনি এসেছেন। এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সঙ্গীত, এইটাকে কিভাবে মেলাতেন আপনি? মানে সঙ্গীত তো অবশ্যই আমাদের একটা সাধনার জায়গা থেকে আমাদের সঙ্গীত আমাদের মননে আসে, সঙ্গীত আমাদের ইন্সপিরেশনও বটে, কিন্তু এই যে মানে আমরা দেখি না যে মানুষ এখন 8 ঘন্টা বা 10 ঘন্টা চাকরি করবার পর সবাই কেমন ক্লান্ত হয়ে পড়ে, আর কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে চায় না। আর আমার তো মনে হয়, আপনাকে আমি দেখেছিলাম, আগেও দেখেছি যখন আপনি মেট্রোতে ছিলেন, তখন যত বোধহয় সময় মানে কাজের শেষ হওয়ার টাইম আসতো তত আপনি উজ্জীবিত হতেন। এই রহস্যটা কি আপনার, এই ইন্সপিরেশনের রহস্য? তিমান, ওই যে সেই গান, আপনার গান যখন বাজবে, ওকে প্রশংসা করছে যে গলাটা ভালো, গলাটা বেশ সুন্দর, ওজন আছে, এবং প্রত্যেকটা এই গানটা গাও, এই গানটা গাও, এই গানটা গাও, তো ওটাতে না নিজেকে ইউ ফিল ইলেটেড যে বাহ, আমার গান আমি তো বাথরুমে গাইতাম, লোকে শুনছে, লোকে অ্যাপ্রিসিয়েট করছে, এনকারেজড। আমি তারপরে বললাম যে আমার আর কাজ 8 ঘন্টা মেট্রো, 8 ঘন্টা মিউজিক, 8 ঘন্টা ঘুম।
3:24 আমি একদম ভাগ করে দিলাম। কাজের সময় কাজ, কাজ থেকে বেরিয়েই আমার মিউজিকে। আর বাবা আমার ললিত মোহন ঘোষ, উনি শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালো জানতেন। তো আমাদের ছোটবেলা থেকে মা বাবার হাতেই হাতে করি, বাইরে শিখিনি গান। তবে বাবা বাদলানি उमरे झूमरे गरजन लागे बादल रे। তো বাবাকে খুব মনে পড়ে, মা আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। তো আমার মধ্যে ওই মিউজিকের ইনজেকশনটা ছিল, দিলীপ বাবু এসে ওটাকে ঝাঁকিয়ে দিয়ে আমাকে পরিপূর্ণ একটা মিউজিশিয়ান হিসেবে, মিউজিক পার্সন হিসেবে আমাকে উনি গড়েছেন। সো ক্রেডিট গোজ টু হিম। আর এখনো মিউজিক চালিয়ে যাচ্ছি। হিন্দি সিনেমা একটা বেরিয়েছিল, বব বিশ্বাস। এই বব বিশ্বাসের দেখবেন ব্যাকগ্রাউন্ড স্কোরে, এবং ওই যে কাহানি সিনেমা বেরিয়েছিল, ওতে যে বাচ্চাটা হট রানিং হট ওয়াটার নিয়ে যেত, ওখানে আমার ব্যাকগ্রাউন্ডের সব গানগুলো আমারই। আচ্ছা, হ্যাঁ, এটা তো জানতাম না। কাহানি সিনেমাতে আছে, বম্বেতেও মোটামুটি ঢুকতে পেরেছি এবং ইচ্ছেও আছে যাওয়া। বব বিশ্বাসেও আমার আছে কাহানি তেরি মেরি কাহানি, देखेगी ये दुनिया सारी सारी, कर देगी सबको दीवानी कहानी। পুরো মিউজিক্যাল লোক এখন আমি। রিটায়ারমেন্টের পরে আর 8 ঘন্টাটা হয়ে গেছে 16 ঘন্টা মিউজিক আর 8 ঘন্টা ঘুম। আমরা আমাদের আড্ডার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মেট্রোতে এতদিন সার্ভিস করেছেন আপনি, আপনার পপুলারিটি বা আপনি বিখ্যাত মেট্রোর জন্য। একদমই তাই, এটা নিয়ে কোনো সন্দেহ না না না। মেট্রোর কোনো ঘটনা এরকম কিছু আছে যেটা আপনাকে দুঃখ দেয়? ওই যে সেই সময় বললাম না, নতুন নতুন যখন আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, হ্যাঁ, অটোমেটিক সিগন্যালিং, নতুন এসি রেক রাস্তায় দাঁড়িয়ে পড়ছে, সুরঙ্গের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমার আনন্দবাজারের প্রথম পাতায় ওরা খবর করেছিল, আমার মনে আছে, সাংবাদিক ভদ্রলোক বয়স্ক গৌতম গুপ্ত, উনি লিখেছেন কলকাতার তে মেট্রো যেইভাবে আতঙ্ক ছড়াচ্ছে, সেই ভয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও মেট্রোয় তাই জন্য চাপেননি। বড় করে হেডলাইন্স আনন্দবাজার প্রথম পাতায় দিয়েছে। আমি ভাবছি এটা কি করেছে, উনি গেছেন কি না গেছে কিভাবে জিজ্ঞেস করবো। তো একজন বুড়ো ভদ্রলোক, তখন বোধহয় আমাদের মেট্রো রেলে সিপিএম ইউনিয়নটা চলতো, তো উনি এসছেন, স্যার এই দেখুন ফটো রয়েছে, আমি পাশে আছি, এই জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাকিরা সব আছে। উনি চেপেছিলেন। আমি সঙ্গে সঙ্গে আনন্দবাজারে গিয়ে ধরে রিজাইনটা লিখে যে আনন্দবাজার ভুল খবর দিয়েছে এবং সেটা ওরা ছাপিয়েছে করে জনসংযোগ অধিকারী প্রত্যুষ কুমার ঘোষ। সেখান থেকেই আমার মানে জীবন একটা পেলাম আমি, এবং জনসংযোগ আধিকারিক হিসেবে এখন কলকাতা শহরে এমন কোনো মিডিয়া নেই যে আমাকে চেনে না। সকলকে আমি জড়িয়ে ধরতাম, এটা আমার একটা বদ অভ্যেস। এবং আমার ঘরে কখনো লাল বাতি জ্বলতো না, যেই আসতো আমি খাচ্ছি আমার গরজটা নিয়ে আপনাকে খাইয়ে দেবো, তারা খেত। এই সাহেব আমাদের এখন আছে, সাহেব ক্যা কর রহে হ্যাঁ, কাহা বেঠে হ্যাঁ, এই সাহেব কাছে যাবো। আমার এখানে অবহিত দ্বারা দরজা খোলা থাকতো, যে আসছে। কেন জনসংযোগ আধিকারিকের মধ্যে আপনার মেন হচ্ছে জনসংযোগটাই মেন। প্যাসেঞ্জার আসবে, প্যাসেঞ্জার ধুতি পাঞ্জাবি পরে এসছেন, একজন এসে বলছে তেলে বেগুনি ভদ্রলোক, একদম সুন্দর গিলে দেওয়া পাঞ্জাবি পরে এসে, আপনি না জনসংযোগ আধিকারিক, আসুন 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 আসুন, আপনি বসুন, জল খান, চা খান। না আমি কিছু খাবো না। আপনার জানেন আপনার মেট্রোর লোক আমাকে বেজ্জত করে দিয়েছে আজকে ভদ্রলোকের সামনে। হয়েছিল কি, একটা টিকিট কেটেছে সে
স্টেজটা 10 টাকা স্টেজ, টিকিটটা 5 টাকা স্টেজে দিয়েছে। সে 10 টাকা যখন বেরোবে সে বেরোতে পারছে না। এবার তাকে টিটকিরি করেছে কেউ, হ্যাঁ দেখতে তো খুব সুন্দর আপনার, আপনি 5 টাকা দিয়ে 10 টাকার টিকিটও কাটতে পারেন না। আমাকে দেখে মনে হয় আমি 10 টাকার টিকিট কাটতে পারি না। কতটা খুব রেগে গেছে। রেগে এসে আমি প্রথমেই আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে বললাম, না ওইসব চাইলে আপনি তো করেননি, আপনি না, যেই স্টেশনে হয়েছে সেই স্টেশনের লোককে দিয়ে ডেকে পাঠান, আমাকে যদি বলেন তাহলেই হবে, নাহলে আমি কমপ্লেন লিখবো। সেই ভদ্রলোক কিছুতেই থামানো যায় না। তারপরেও স্টেশন মাস্টারকে ধরে ওকে আনানো। ও বলছে না আমি বলিনি, পাশে অন্য লোক কোনো বলেছে, ও তো বোঝা মুশকিল না, বলেওছে হয়তো, কিন্তু ও তো কখনো সেটা মানবে না যে আমি বলেছি। হ্যাঁ, এই ঘটনাগুলো না আমাকে ভীষণ ভাবে টানে। আর একটা ওই ট্রেন মিস করে না এখন মিস করি। হ্যাঁ, কাজের মধ্যে তো বাড়িতে বসে কতক্ষণ ঝগড়া করবো, আর ভাল লাগে না, আমি কাজে বেরিয়ে যাই। তো তখন ওই ট্রেনটা থেমে গেছিল এবং লিখেছে কলকাতা শহরের দুর্যোগ, ফার্স্ট পাতা আনন্দবাজার। তো আমাকে জিজ্ঞেস করে, আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি যাত্রীদের কাছে, আনন্দবাজার ফার্স্ট পাতায় আমাকে ক্ষমা করছি। আর এদিকে ট্রেনটা যে দাঁড়িয়ে আছে এবং লোকজন ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে, মানে লোকজন খুবই কষ্টের মধ্যে আছে, ওই নিয়ে ফ্রন্ট পেজটা আনন্দবাজার ভর্তি। ওইটা আমার একটা মনে হয়, ওই দিনকে আমি সত্যিই খুব দুঃখ পেয়েছিলাম। আর কোনো মধ্যে শিশুও ছিলেন ওখানে। এইসব জিনিসগুলো সবগুলোকে না প্রাণ বাঁচাবার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে সে বেরোতে চায় এবং আগে বেরোতে চায়। এইসব কিছু কিছু জিনিসগুলো আছে আমার এখনো মনে পড়ে, এবং আর খুব ভালো লাগে যে আমি এরকম একটা সংস্থায় আসতে পেরেছিলাম। কারণ আমি সারা জীবন 84 থেকে আমার প্রথম চাকরি 84-এ আমি ইস্টার্ন রেলে শিয়ালদা ডিভিশনে ছিলাম। তারপরে 2010-এ আমি মেট্রোতে আসি। তো মেট্রোতে আসার পরে আমার ইচ্ছে ছিল একটা যে মেট্রো রেল, এবং এখানকার কর্ম সংস্কৃতি একদম অন্যরকম, ওয়ার্ক কালচার একদমই আলাদা। তো এই জিনিসগুলো হয়েছিল। তারপরে তো থিম সং, এই ব্যস্ত শহরে রোজ মানুষ করে খোঁজ, দ্রুত বেগে চালানোর ঘর, সেই ছন্দে রাখতে পা কলকাতা ভোলে না, করে মাটির নিচেও চলাচল, সেই পাতাল দেশে তুমি রানী, ভারতের প্রথম কলকাতার গর্ব তুমি, মেট্রো রে। মেট্রো রেল নিয়ে আমরা যে গল্প শুনলাম, এই গল্প চলতেই থাকবে। আরেকদিন প্রত্যুষদাকে অবশ্যই ডাকবো। তার আগে আমাদের অনুষ্ঠান শেষ করবার আগে 1 2 3 4 চলতে চলতে मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रेलगाड़ी रेलगाड़ी छुक 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 छुक, बीच वाली स्टेशन बोले रुक 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 रुक, लोहे की सड़क, लोहे की सड़क, यहाँ से वहां, वहां से यहाँ, यहाँ से वहां, वहां से यहाँ, छिक 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 छिक।